শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে, বললেন দুদু। জানাবো 25 সালের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, বলছে গণতন্ত্র মঞ্চ। এখনো বাজারে সয়াবিন তেলের সংকট। এবং সর্বশেষ জানাবো IMF চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না, বলেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে, বললেন দুদু। শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে নয়, দেশে গণহত্যা, লুটপাট, ধ্বংসের সঙ্গে জড়িত থাকার কারণে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই, যাতে আর বাংলাদেশ কেউ দানবীয়তা পুনঃপ্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, নির্বাচনকে আমরা যত হালকাভাবে নেব সেটা নাও হতে পারে। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিন হতে পারে, সেভাবে আমাদের প্রস্তুত নিতে হবে। শুধু দুদু বলেন, আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে দেশে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুণ্ঠন করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশ, তাকে আমরা ফেরত আনতে চাই। বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের কোনো শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা না থাকে। এটাই আমাদের লক্ষ্য। দুদু বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে অতীতেও ক্ষমতা এসেছে, ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বিএনপিকে। সেই তৈরি হওয়ার জন্যই দেশনায়ক তারেক রহমান নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা দিয়ে কাজ শুরু করেছে। দুদু বলেন, আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। এই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এই দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা। আমাদের পাশের দেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসবে। 71-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, 24-এর যে গণঅভ্যুত্থান, যে বিপ্লব, সেখানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিএনপি তাদের সহযোগিতা ও সাহায্য অব্যাহত রেখেছে। তাদের পাশে সবসময় থাকবে বিএনপি। 25 সালের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, বলছে গণতন্ত্র মঞ্চ। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও জাতীয় ঐকমত্য গণতন্ত্র সংক্রান্ত কমিশন গঠনের ধারণাকে স্বাগত জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারের কাজের প্রতি ও দক্ষতা থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। নেতারা শঙ্কা প্রকাশ করে বলেন, সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও মনে করেন নেতারা। উচ্চ আদালতের সংবিধানের ৫০ সংশোধনের কয়েকটি ধারা বাতিল সংক্রান্ত রায়কে স্বাগত জানিয়ে নেতারা বলেন, এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্যোগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনের স্থবিরতা চলছে। এক শ্রেণীর আমলা ব্যক্তিগত এজেন্ডা প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যস্ত হয়ে রয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে, যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখে সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তারের ঘটনা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বে আইনানুগভাবে তার মুক্তির দাবি করেন। তারা বলেন, 4 বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে 2023 সালের 28 অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশে এক হত্যায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আদালত উপস্থিত হয়ে তার মামলার সঙ্গে মহিবুল হকের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে হলফনামা দিলেও গত 1 মাসে তার জামিন হয়নি। তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য 2024-এর গণঅভ্যুত্থানে এক নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নেতারা বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে পুরে রাখা হয়েছে। এই ধরনের হয়রানিমূলক প্রতিশোধাত্মক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বিশেষ দিকে ঝুঁকে না পড়ে সরকারকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদেরকে পুনর্বহাল করার তৎপরতায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে পতিত ফ্যাসিবাদী শক্তির দোসরেরা আবার পুনর্বাসিত হবে। তিনি এসব তৎপরতা বন্ধের দাবি জানান। 5ই আগস্ট পরবর্তী সময় অভূতপূর্ব সুযোগ বলে উল্লেখ করে মান্না বলেন, অভূতপূর্ব সুযোগ নিজেদের ভুলে যদি নষ্ট করে ফেলি তাহলে ফিরে পেতে অনেক সময় লাগতে পারে। মান্না বলেন, কতগুলো নীতিতে আমাদের একমত হতে হবে, যেমন আমরা গণতন্ত্র উত্তরণে এই নীতি অনুসরণ করব। আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পথ নির্দেশিকা দিয়েছেন। কেউ বলতে পারেন 6 মাস
বেশি নেওয়া হয়েছে আরো কমানো যেতে পারে। কনক্রিট সাজেশন বলেন অথবা এমনভাবে বলেন যাতে একটা কনস্ট্রাকটিভ জায়গা যেতে পারে, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হবে। যত বেশি বিভেদ হবে ততই আমাদের আস্থা নষ্ট হবে। গুম কমিশনের রিপোর্টে ভয়াবহতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এমন ভয় আছে হয়তো একসময় মানুষ মনে করবে বিচারগুলো না হলে কিসের ভোট। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সব গুম খুনের হুকুমদাতা, এসবও বলা হয়েছে। তার বিচার না করে তো যাওয়া যাবে না। নাগরিক ঐক্য সভাপতি বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এখনো পর্যন্ত পুলিশ ঠিক হয়নি, জনপ্রশাসনও ঠিক হয়নি। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তাবলিগ জামাতের 4 জনকে হত্যা করা হলো। অভ্যুত্থানে যারা অগ্রভাগে ছিলেন তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাত দুষ্ট হয়ে তাদের দল নিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তিনি রাজনৈতিক দলসমূহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচন সহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর যাতে কাদা ছোড়াছুড়ি না হয় সেই ব্যবস্থা করতে নীতিমালা করতে সরকার ও প্রধান বিচারপতির কাছে আহ্বান জানান তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেন, সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন দিয়ে দেশ এগোতে পারবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য সংস্কার প্রয়োজন। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, গণ অভ্যুত্থানের সংগঠকেরাও গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। গণ অভ্যুত্থানের সংগঠকদের নিরাপত্তা সহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের পরিস্থিতি এখনো ঠিক হয়নি উল্লেখ করে আবুল হাসান পুলিশের সংস্কার করতে, ট্রুথ কমিশন গঠন এবং ভারতের গুজব সন্ত্রাস রোধ করতে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানার পরও বাজারে এখনো সয়াবিন তেলের সংকট রয়েছে। তদারকি সংস্থার নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই, ফলে খুচরা পর্যায়ে সরবরাহের টান পড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। এছাড়া খুচরা বাজারে এখনো মানবেঁধে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 65 থেকে 80 টাকা, বাড়তি চালের দামও। সরবরাহ বাড়লেও বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতার 90 থেকে 125 টাকা গুনতে হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি 200 টাকায় গিয়ে ঠেকেছে। রাজধানীর নয়াবাজারে জিঞ্জিরা বাজার, রামপুরা বাজার, কাউরান বাজার ও মালিবাগ কাঁচা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শুরু থেকে বাজারে ভোজ্য তেলের অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হলে হাতে গোনা কয়েকটি কোম্পানি বেশি দামে তেল বিক্রি করতে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি হয়। ডিলারের কাছে সরবরাহ কমিয়ে বাজার থেকে উধাও করা হয় বোতলজাত সয়াবিন তেল। পাশাপাশি খোলা সয়াবিন বিক্রি করে আকাশ ছোঁয়া দামে মূল্য স্বাভাবিক করতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আমদানিতে 2 দফায় শুল্ক কর কমানো হয়। প্রথম দফায় 17 অক্টোবর ও দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে শুধুমাত্র 5%। এতে বাজারে সামান্য কমে ভোজ্য তেলের দাম। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজার থেকে উধাও হতে শুরু করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। তবুও দাম সহনীয় না হয় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়ানো হয়, তবুও সরবরাহ সংকট কাটেনি। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়। তারপরও বাজার শূন্য বোতলজাত সয়াবিন তেল। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন বলেন, বাজারে হাতে গোনা কয়েকটি কোম্পানি ভোজ্য তেল নিয়ে কারসাজি করছে। সরকার চাইলে সব নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তা না করে ব্যবসায়ীদের কথা মানলেও সেই সিন্ডিকেট চক্র এখনো বাজারে তেলের সরবরাহ বাড়ায়নি। সরকারিভাবে দাম আরো বাড়ানোর পায়তারা করছে, যে কারণে তারা মিল থেকে ডিলারদের কাছে তেল সরবরাহ বন্ধ রেখেছে। সরকার তাদের কথা মানলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনো ক্রেতাদের নাজেহাল করে রেখেছে। তারপর বাজারে তদারকি সংস্থার এই বিষয়ে জোরালো ভূমিকা দেখছি না, বা যা সন্দেহজনক। দুপুর 12টা জিঞ্জিরা কাঁচা বাজার 8টি মুদি দোকান ঘুরেও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল দেখা যায়নি। পাশাপাশি দুপুর 1টায় নয়াবাজারের 6টি দোকান ঘুরে এই মাপের তেল নেই, 5 লিটারের 2-1টি বোতল দেখা গেছে। এছাড়া দুপুর 2টায় কাউরান বাজারের দোকানগুলোতে চাহিদার তুলনায় তেল পাওয়া যায়নি। 2-1টি দোকানে বোতল সয়াবিন মিললেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। খুচরা বিক্রেতারা জানান, সরকার লিটারে 8 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। 5 লিটারের তেল 837 টাকা কিনে 852 টাকায় বিক্রি করতে হচ্ছে। 3 লিটারের বোতলজাত সয়াবিন 516 টাকায় কিনতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে 525 টাকায়। খোলা সয়াবিন লিটার প্রতি 188 টাকায় ডিলারদের কাছে কিনতে হয়, বিক্রি করতে হচ্ছে 185 টাকায়। পাম অয়েল 175 টাকায় বিক্রি
হচ্ছে, কিনতে হচ্ছে 171 টাকায়। বিক্রেতারা আরো জানান 2 লিটারের তেল মূল্য বিক্রি হচ্ছে 355 টাকা, যা 7 দিন আগেও 345 থেকে 350 টাকা ছিল। জিঞ্জিরা বাজারের মুদি বিক্রেতা সোহেল বলেন, ডিলাররা এখনো তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করেনি। সরকারিভাবে মূল্য আরো বাড়ানোর জন্য এখনো বাজারে সংকট সৃষ্টি করে রেখেছে। 1 লিটারের তেল এখনো ডিলাররা দেননি। দিনে 2 কার্টন তেলের চাহিদা থাকলেও ডিলাররা সপ্তাহে 2 কার্টন তেল দিচ্ছে, যেই কারণে বাজারে এখনো তেল সংকট। অন্যদিকে বাজারে সরবরাহ বাড়লে প্রতি কেজি আলু মানভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 80 টাকা। তবে দাম নিয়ন্ত্রণে 5 সেপ্টেম্বর আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। ফলে আমদানিও বাড়ে, কিন্তু আমদানি করা 21 টাকার আলুও খুচরা বাজারে 75 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 55 টাকা। মাঝারি মানের চালের মধ্যে পাইজাম ও বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। আর মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। কাউরান বাজারে আল্লাহদান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, ভরা মৌসুমেও চালের দাম বাড়তি, মিলাররা দাম কমাচ্ছে না, বরং নতুন করে মূল্য বাড়ানোর পায়তারা চলছে। মনিটরিং এর অভাবে মিলাররা ভোক্তার পকেট কাটছে। রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, সঙ্গে আমদানি বাড়ায় দামও কমতে শুরু করেছে। তবে যে হারে বেড়েছে সেই হারে কমছে না। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে 100 থেকে 130 টাকা। পাশাপাশি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা, যা 7 দিন আগেও 80 থেকে 100 টাকা ছিল। আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না, বললেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না, তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি কমানো হবে। মোহাম্মদ ফাওজুল কবির বলেন, ভর্তুকির চাপ কমাতে আইএমএফ এ বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেছিল। আমরা তাদের বলেছি যে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ এমনিতে চাপে আছে। এই সময় বিদ্যুতের দাম বাড়ালে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। আইএমএফ আমাদের কথা মেনে নিয়েছে। জ্বালানি উপদেষ্টা আরো বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে ভর্তুকি কমানোর চেষ্টা করছি। বিদ্যুৎ খাতের জন্য 2010 সালে যে বিশেষ বিধান করা হয়েছিল সেটি বাতিল করেছি। বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির বোর্ডের সচিবরা ছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে সেসব দুর্নীতি হতো, সেগুলো বন্ধ করা হচ্ছে। এদিকে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার ছাড়ের বিষয়টি 5 ফেব্রুয়ারি আইএমএফ এর নির্বাহী পরিষদ বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বোর্ডে অনুমোদন হলে 10 ফেব্রুয়ারি তা ছাড়া করা হবে বলে জানা গেছে। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, নতুন ঋণের বিষয়ে দর কষাকষি করতে 3রা ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপারজিওর নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। মিশন শেষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপারজিও বলেন, বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনের নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফ এর ধারণার চেয়ে অনেক বেশি। বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আইএমএফ। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ও ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে গুরুত্ব দিচ্ছে আইএমএফ।